আজকে আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো বা 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, কবিতাটি মন দিয়ে তোমরা শোনো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি তোমাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবে। আর কবিতার শেষে বা আলোচনার শেষে আমি তোমাদের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলো বলে দেব। তোমরা শুনলে সবই জানতে পারবে। আলোচনা শুরুর প্রথমেই আমি কবিতার উৎস সম্পর্কে দু একটি কথা বলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। এবারে কবিতার মূল আলোচনায় আসছি। আমি লাইন ধরে ধরে আলোচনা করছি। দেখো, আমি পড়ছি কবিতাটি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ নদীর তীরে বা কুলে আমি জেগে উঠলাম, জানলাম এ পৃথিবী স্বপ্ন নয়। এ প্রসঙ্গে তোমাদের কিছু কথা জানিয়ে রাখি। কবি কিন্তু এই কবিতাটি লিখেছেন তার রোগশয্যায় বসে, জীবনের একেবারে শেষ বেলায়। দেখো, 1941 খ্রিস্টাব্দের 13ই মে কবি কবিতাটি লিখেছেন, আর কবি পরলোক গমন করেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। অর্থাৎ মাত্র 2 মাসের ব্যবধানে কিন্তু কবিতাটি লেখার 2 মাসের ব্যবধানে কবি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবন নদীর কিনারে এসে বা জীবন সায়ান্নে এসে কবির পার্থিব জগৎ সম্পর্কে মোহ ভেঙে যায়। অভিজ্ঞতায় পরিপূর্ণ কবি অনুভব করলেন এ জীবন স্বপ্ন নয়। পৃথিবীর সত্য ও বাস্তবের রূপ অতি কঠিন ও রূঢ়। কবি কিন্তু দেখো, এই জীবনের শেষ প্রান্তে এসে কবির যে উপলব্ধি সেটা কিন্তু আগে ছিল না। কবি কিন্তু জগৎটাকে স্বপ্নময় ভাবতেন, সব কিছুকে স্বপ্নের দৃষ্টিতে, কল্পনার দৃষ্টিতে কবি দেখতেন। কিন্তু বিভিন্ন নানা অভিজ্ঞতায়, নানা আঘাতে তার কিন্তু আত্মোপলব্ধি ঘটল। সে বললেন এ জগৎ স্বপ্ন নয়। তারপরের লাইন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনাকে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। রক্তের অক্ষরে কবি দেখলেন আপনার রূপ, মানে নিজের রূপ, নিজেকে চিনলেন। কবি নিজেকে চিনতে পারলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আমাদের মনে হতেই পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় বংশের জন্মগ্রহণ করেছেন, তার কি দুঃখ থাকতে পারে, তার কি বেদনা থাকতে পারে, তাকে কে আঘাত দিতে পারে? সে তো জীবনে অনেক কিছু পেয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছে, সম্মান পেয়েছে, পৃথিবীর সকলের পূজনীয় তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। অর্থ, প্রাচুর্য, বৈভব কোনো কিছুর তার অভাব ছিল না। তাই আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় কথাগুলো শুনলে অনেকেই হয়তো অবাক হবেন, কবি কেন এমন বলছেন। তাহলে আমি বলি, এই লাইনটি বুঝতে হলে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের পূর্ব অভিজ্ঞতার দিকে একটু ফিরে যেতে হবে। সেই অভিজ্ঞতা কিন্তু সুখের নয়, ভীষণ বেদনাময়। তিনি তার জীবৎকালের মধ্যে তার অনেক প্রিয়জনের মৃত্যু চোখের সামনে প্রত্যক্ষ করেছেন। তার প্রাণপ্রিয় বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যু তাকে প্রচণ্ড নাড়া দিয়েছিল। তারপর একে একে তার পত্নীর মৃত্যু, পরপর 3টি সন্তানকেও তিনি হারিয়েছিলেন স্বল্পকালের মধ্যে। এছাড়াও তার প্রিয় অনুজেরা অনেকেই অকালে বিদায় নিয়েছেন তার চোখের সামনে। তাই দেখো, কবি এখানে বলতে চেয়েছেন এই যে প্রিয়জন হারানোর বেদনা, এই যে বিয়োগ যন্ত্রণা, এতে কিন্তু কবির হৃদয় আঘাতপ্রাপ্ত হয়েছে। কবি কিন্তু রক্তাক্ত হয়েছে হৃদয় কবির। তাই বলেছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে কবি প্রত্যক্ষ করেছেন, নিজেকে চিনতে পেরেছেন, জীবন মৃত্যুকে প্রত্যক্ষ করেছেন। আর কবি যেন দিনে দিনে
অভিজ্ঞতা সম্পন্ন হয়ে উঠেছেন, সত্যকে চিনতে পেরেছেন। তারপরে বলেছে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কবি বলেছেন সত্য কঠিন, কিন্তু কবি সেই কঠিনকেই ভালোবাসেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না। কবির উপলব্ধি, সত্য কিন্তু বেশিরভাগ সময়ই আমাদেরকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। সত্য কখনোই আমাদের আনন্দ দিতে পারে না। তবু সেই কঠিন সত্যকেই কবি ভালোবাসেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না, সত্য কখনো প্রতারণা করে না। সত্য হয়তো সাময়িক কষ্ট দেয়, কিন্তু সত্যকে যদি আমরা মেনে নেই, আমাদের সারা জীবন, আমাদের গোটা জীবনটা কিন্তু ছলনা বা মিথ্যের আশ্রয়ে থাকতে হয় না। তাই কবি কঠিন হওয়া সত্য সেই সত্যকেই কিন্তু আঁকড়ে ধরেছেন, সত্যকে আঁকড়ে ধরেই কিন্তু বাঁচতে চেয়েছেন। তারপরে, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমৃত্যু মানে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। কবি বলতে চেয়েছেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দুঃখের সাধনা করার নামই জীবন। জীবন সায়ান্নে উপস্থিত হয়ে এই রূপনারায়ণের কূলে দাঁড়িয়ে কবির এই উপলব্ধি। সত্যের প্রকৃত মূল্য লাভ করতে হলে মৃত্যুর মধ্য দিয়ে সকল দেনা শোধ করে দিতে হয়। কবি এখানে জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন। সত্যের পূজারী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মোপলব্ধি, জীবনটা আমৃত্যু দুঃখের তপস্যা বই কিছুই নয়। খুব সুন্দর বলেছেন কবি। দেখো, কবি বলেছেন সত্যকে লাভ করতে হলে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে অনেকটা পথ, কণ্টকময় পথ অতিক্রম করতে হয়। তবু কিন্তু কবি যাবতীয় প্রতিকূলতাকে জয় করে আজীবন সত্যকেই আঁকড়ে ধরেছেন, কারণ কবি জানেন সত্য কখনো বঞ্চনা করে না। তাহলে আমরা বুঝতে পারলাম আমৃত্যু দুঃখের তপস্যা কেন জীবনটাকে বলেছেন, কারণ কবি সত্যের পথে থেকেছেন, আর সত্যের পথে থাকতে গেলে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভোগ করতে হয়। সেই জন্য কবি জীবনটাকে কিন্তু আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন। মৃত্যু হলো জগৎ সংসারের একমাত্র অনিবার্য রূঢ় বাস্তবতা। একে কিন্তু রোধ করার কোনো উপায় নেই। মৃত্যুর মতো কঠিন সত্য পৃথিবীতে আর নেই। কবি কিন্তু মৃত্যুর অনিবার্যতা মেনে নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত নয়। কবি জীবনের উত্থান পতন সচক্ষে প্রত্যক্ষ করেছেন। তাই কবি জীবন নদীর শেষ প্রান্তে দাঁড়িয়েও হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে চান। আগামীর জন্য ছেড়ে দিতে চান নিজের জায়গা। কবি মর্ত জীবনের প্রতি প্রণতি জানিয়ে মৃত্যুর হাতে জীবনকে তুলে দিয়ে জীবনের ঋণ শোধ করতে চেয়েছেন। এ ভাবনার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে যেমন জীবনকে তুচ্ছ করতে পেরেছেন, অন্যদিকে জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আঘাত জর্জরিত জীবনকেই যেন মহনীয় করে তুলেছেন। এখানেই কবিতাটি শেষ হয়েছে, ছোট কবিতা। আশা করি তোমরা কবিতাটির আলোচনায় শুনে পুরোটা বুঝতে পেরেছ। এবার এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের যাবতীয় জিজ্ঞাসার সমাধান করার চেষ্টা করব। এবারে আমি একটু আসছি কবিতার প্রশ্ন নিয়ে। তোমাদের কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে একটু আলোচনা করি। দেখো, তোমাদের 2015 সালে যে প্রশ্নটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, দেখো একটা লাইন আছে, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে
সেই ভাবনায় উপনীত হয়েছেন। এটা তোমাদের 2015 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে। তারপরে দেখো 2016-তে আসেনি, আবার 2017-তে এসছে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটা এসে যায় 2017। আবার 2018-তে এখান থেকে বড় প্রশ্ন আসেনি, 2019-এ এসছে। 19-এ কী এসছে? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি, এই প্রশ্নটা এসেছে 2019-এ। তাহলে দেখো, এক বছর বাদ দিয়ে পরের বছর কিন্তু প্রশ্ন এখান থেকে আসে সাধারণত। তাহলে 2020-তে এখান থেকে প্রশ্ন আসেনি। তাহলে আমরা বলতে পারি 2021-এ তোমাদের এখান থেকে একটা বড় প্রশ্ন থাকবেই, একটা 5 নম্বরের প্রশ্ন এখান থেকে পাবে। তাহলে যে 3টা প্রশ্ন বললাম 2015, 17 আর 19-এ, এই 3টা প্রশ্ন তো তোমরা পড়বেই, তৈরি করবে। এছাড়াও দেখো আরও দুটো লাইন আছে খুব ইম্পর্ট্যান্ট। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, এই লাইনটি খুব ভালো করে পড়বে, ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এখান থেকে প্রশ্ন আসতে পারে, বক্তা এ জীবনকে দুঃখের তপস্যা বলে কেন অভিহিত করেছেন? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এছাড়াও রয়েছে দেখো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। লাইনটির মধ্য দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন আলোচনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট। রক্তের অক্ষরে দেখিলাম কথার অর্থ কী, এই প্রশ্নটা আসতে পারে। এছাড়াও আর একটা রয়েছে, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? এই প্রশ্নগুলো আসবে। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ তো আসবেই। কবিতাটি ভালো করে পড়লে, ভালো করে অনেকবার করে রিডিং পড়ো। প্রয়োজন হয় কবিতাটি যদি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। আজ এ পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমি দ্বাদশ শ্রেণীর আরও গল্প কবিতা নিয়ে আসছি, আলোচনা করব। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমার আলোচনা ধারাবাহিকভাবে শুনতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।